নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকেও চলে এসেছি লালবাবু আবাসিক হোটেলে। এই লালবাবু হোটেল সম্পর্কে যারা জানেন না তাদের বলতে চাই, ভুলেও এই হোটেলে রাতের বেলা আসবেন না, কারণ রাতের বেলা এখানে আসলে আপনি হারিয়ে যাবেন অন্যরকম এক রঙিন দুনিয়ায়। আমার মতো আরো অনেক সুন্দরী মেয়ে চলে এসেছে এই লালবাবু হোটেলে। সবাই হোটেলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে, কারণ আমরা সবাই টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করি। পয়সাওয়ালা পুরুষ মানুষদের খুশি করাই তো আমাদের কাজ। রাত যত গভীর হতে থাকে লালবাবু হোটেল তত জমজমাট হতে থাকে। অনেক নামি দামি মানুষ এখানে আসে আমার মতো সুন্দরী মেয়েদের সাথে ফুর্তি করার জন্য। সবাই বলে এই জায়গাটা নাকি অনেক খারাপ, এখানে নাকি ভদ্র মানুষেরা আসে না। এই কথাটা কিন্তু একেবারেই ভুল। খেয়াল করলাম একটা ভিআইপি গাড়ি আস্তে আস্তে লালবাবু হোটেলের দিকে এগিয়ে আসছে। এই গাড়িটা আমার পরিচিত, আর গাড়ির ভিতরে বসে থাকা মানুষটাও আমার পরিচিত। এটা রতন সাহেবের গাড়ি। প্রায় 60 বছর বয়সী রতন সাহেব মাঝে মাঝেই এখানে আসেন ফুর্তি করার জন্য। গাড়ি থেকে নেমে রতন সাহেব আমার সামনে এসে দাঁড়ালো। সে কিন্তু কোনো সাধারণ মানুষ না, অনেক বড় মাপের একজন ব্যবসায়ী। আমাদের সমাজের সবাই তাকে ভদ্র মানুষ হিসেবেই চেনে, কিন্তু এই ভদ্র মানুষগুলোই রাতের আধারে মুখ ঢেকে এই লালবাবু হোটেলে চলে আসে ফুর্তি করার জন্য। টাকা ভর্তি একটা ব্যাগ রতন সাহেব আমার সামনে এগিয়ে দিল। এর মানে আজ রাতে রতন সাহেব আমার কাছে থেকে প্রিমিয়াম ভালোবাসার সার্ভিস নেবে। টাকার পরিমাণ যত বেশি হয় সার্ভিসও তত প্রিমিয়াম হয়। রতন সাহেব ভিআইপি মানুষ, তাই ভিআইপি সার্ভিস লাগবে। সে আমাকে বলল, তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে রে লিনা। ভেবেছিলাম অন্য কারোর সাথে আজকের রাতটা কাটাবো, কিন্তু গাড়ি থেকে নেমেই তোর দিকে নজর পড়লো। তুই তো আজকে অনেক সুন্দর ভাবে সেজেছিস। এখন ভেতরে গিয়ে আমার জন্য একটা ভিআইপি রুমের ব্যবস্থা করে ফেল। যখন তোমার গাড়িটা রাস্তা ভুল করে এই লালবাবু হোটেলের সামনে এসে থেমেছে, তখনই আমি ভেতরে বলে দিয়েছি তোমার জন্য একটা ভিআইপি রুম ঠিক করার জন্য। এখন শুধু তোমার ভেতরে যাওয়ার অপেক্ষা। রুমের ভেতরে চলো, তারপরেই এলি না তোমাকে রঙিন ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। এই জন্যই তো আমার তোকে এত বেশি ভালো লাগে। তোর সাথে সময় কাটালে মনটা আনন্দে ভরে যায়, তাই তো বারবার তোর কাছেই ছুটে আসি। যাই হোক, আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না। কাল সকালে আবার একটা জরুরি মিটিং আছে। 1 ঘন্টা সময় নিয়ে এখানে এসেছি। তোমার মাথা থেকে পা পর্যন্ত খুশি করার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। তুমি রুমের ভেতরে গিয়ে লক্ষ্মী ছেলের মতো নরম বিছানায় চুপচাপ শুয়ে পড়ো গিয়ে। আমি তোমার জন্য প্রিমিয়াম কোয়ালিটির তেল নিয়ে আসছি। আজকে তোমার জিনিসটা প্রিমিয়াম তেল মালিশ করে একেবারে সতেজ করে দেব। রতন সাহেব তো খুশি হয়ে হোটেলের ভেতরে চলে গেল। এদিকে আমার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। মাত্র 1 ঘন্টায় বুড়ো ব্যাটারে খুশি করব কিভাবে? এই রতন বুড়ার জিনিস সোজা হতেই তো 1 ঘন্টা পার হয়ে যায়। তাই আগে তেল মালিশ করে দুর্বল জিনিসটাকে সবল করতে হবে। প্রিমিয়াম কোয়ালিটির তেলের কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন বিদেশ থেকে আমদানি করা কোনো বিশেষ তেল হবে হয়তো। আরে না, কোনো বিশেষ তেল না। বাজার থেকে সস্তা কিছু তেল নিয়ে এসে সেটাকে আমরা সুন্দর পাত্রে রেখে প্রিমিয়াম কোয়ালিটির তেল বলে চালিয়ে দেই। তেল নিয়ে চলে এসেছি রুমের ভেতরে। রতন সাহেব আগ্রহের সাথে অপেক্ষা করছিল আমার তেল মালিশের জন্য। আমার হাতে তেলের পাত্রটা দেখে তার মুখে হাসি ফুটে উঠেছে, কারণ সে মনে করে এই তেল তার দুর্বল জিনিসটাকে শক্তিশালী বানায়, কিন্তু আসল কাজ তো করে আমার 2টো হাত। রতন সাহেবের দুর্বল জিনিসটা আমার হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছি।
দু হাতে তেল মাখিয়ে আস্তে আস্তে হাত চালাচ্ছি। আমার নরম হাতের স্পর্শ পেয়ে রতন সাহেবের জিনিসটা আস্তে আস্তে সবল হয়ে উঠছে। এই বুইড়া বেটার 1 ইঞ্চি জিনিসটা যদি 3-4 ইঞ্চি বড় করতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। প্রায় 3 মিনিট তেল মালিশ করার পরে দুর্বল রতন এখন সবল হয়ে উঠেছে। তার 4 ইঞ্চি শক্তিশালী জিনিসটা এখন আমার সাথে খেলাধুলা করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে গেছে। রতন সাহেব আর 1 মুহূর্ত দেরি না করে খেলা শুরু করে দিল। এই বয়সে 10 মিনিট খেলাধুলা করাই বিশাল ব্যাপার। তারপর প্রায় 20 মিনিট আমার উপর তাণ্ডব চলে। এই 20 মিনিট আমাকে খুব একটা ক্লান্ত করতে পারেনি, কিন্তু রতন সাহেব ঠিকই ক্লান্ত হয়ে গেছে। বেচারার জন্য আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয়। এত টাকা খরচ করে এখানে আসে, কিন্তু 15-20 মিনিটের বেশি সময় টিকে থাকতে পারে না। আমার কাজ শেষ। 1 ঘন্টায় রতন সাহেবকে খুশি করার মিশনে আমি সফল হয়ে গেছি। আমার সাথে 20 মিনিট খেলাধুলা করে রতন সাহেব অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই সে এখন একটু বিশ্রাম নিচ্ছে আর আমি রিল্যাক্স মুডে আছি। কাজ শেষ, এখন টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে রতন সাহেব তার দামি গাড়িতে উঠে চলে গেল। আমিও আমার ভাগের টাকা পেয়ে গেছি, তাই আমিও খুশি। রতন সাহেবের মতো কাস্টমার একজন পেলেই আর অন্য কাস্টমার দরকার হয় না, নয়তো সারা রাত কাজ করতে হয়, প্রতিদিন কম হলেও 3-4 জনের সাথে। আজকে একজনকে দিয়েই ভালো টাকা পেয়েছি। আজকে আর অন্য কাস্টমারের জন্য অপেক্ষা করব না, এখন বাড়িতে চলে যাব, তারপর আরাম করে একটা ঘুম দেব। অনেকদিন রাতে ঘুমানোর সুযোগ পাই না, আজকে ইচ্ছে করছে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে। কিন্তু বাড়িতে যাওয়া হবে তো। অপরিচিত একজন আমার সামনে এসে দাঁড়ালো। এই লালবাবু হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েদের সামনে যদি কোনো পুরুষ মানুষ এসে দাঁড়ায়, এর মানে হচ্ছে সেই ওই মেয়েটার সাথে সময় কাটাতে চায়। যদিও আজকে নতুন কোনো কাস্টমারের সাথে সময় কাটানোর ইচ্ছে ছিল না, কিন্তু আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটু অন্যরকম। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো খারাপ মানুষ না। যদিও এই লালবাবু হোটেলে যারা আসে তারা কেউই ভালো মানুষ না, তবুও আমার কেন যেন মনে হচ্ছে সে কোনো খারাপ মানুষ না। কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, মনে হচ্ছে এই জায়গায় নতুন এসেছো। পুরুষ মানুষের চেহারা দেখলেই আমি বুঝতে পারি সে কেমন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো খারাপ মানুষ না। আচ্ছা, তুমি কি জেনে বুঝে এখানে এসেছো, নাকি ভুল করে এখানে চলে এসেছো? আমি শুভ, তোমার সাথে একটু কথা বলতে চাই। আমাকে একটু সময় দেয়া যাবে? অবশ্যই সময় দেওয়া যাবে। আমাদের মতো সুন্দরী মেয়েরা তো তোমাদের মতো পুরুষদের সময় দেওয়ার জন্যই এই গভীর রাতে এখানে চলে আসে। তবে এখানে সব কিছুর জন্যই টাকা দিতে হয়। 1 ঘন্টা মাত্র 5000 টাকা। আর যদি ভিআইপি সার্ভিস নিতে চাও তাহলে কিন্তু টাকা ডাবল দিতে হবে। ভিআইপি সার্ভিস লাগবে না, আমি শুধুমাত্র তোমার সাথে একটু কথা বলতে চাই। আর চিন্তা করো না, পুরো 5000 টাকাই পাবে। ছেলেটার কথা শুনে আমি ভেতর থেকে কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। আর এটা পরিষ্কার বুঝতে পারছি যে ছেলেটা আজকেই প্রথমবার এখানে এসেছে। যদিও আজ রাতে নতুন কারোর সাথে সময় কাটানোর ইচ্ছে ছিল না, কিন্তু ছেলেটাকে ভালোই লেগেছে, তাই রাজি হয়ে গেলাম। ছেলেটা এখনো বোকার মতো হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। ও মনে হয় জানে না কথাবার্তা হয়ে গেলে হোটেলের ভেতরে যেতে হয়। আমার তো মনে মনে অনেক হাসি পাচ্ছে ছেলেটাকে নিয়ে। আমার তো মনে হচ্ছে ছেলেটা এর আগে কোনো মেয়ের সাথে একাকী সময় কাটায়নি। ওকে বললাম, কি হয়েছে গো, এখানে দাঁড়িয়ে আছো যে, রুমের ভেতরে যাবে না? তুমি তো এখানে নতুন, তাই এখানকার নিয়ম জানো না। এখানে কোনো মেয়েকে পছন্দ হলে সোজা চলে যেতে হয় হোটেলের ভেতরে। তুমি যদি এখন হোটেলের ভেতরে নাও যাও তাহলে অন্য কেউ এসে আমাকে নিয়ে যেতে পারে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি ভেতরে চলো, আমার শুধু তোমাকেই লাগবে। ছেলেটা তাড়াতাড়ি হোটেলের ভেতরে চলে গেছে। সে আমাকে কিছু সময়ের জন্য নিজের করে নিতে চায়। ভেতরে গিয়ে যখন আমার নাম লেখাবে তখন ছেলেটা আমাকে পাবে, আর তারপর আমি ছেলেটাকে নিয়ে হোটেলের একটা রুমের ভেতরে ঢোকার অনুমতি পাবো।
এটাই এখানকার নিয়ম কানুন শেষ করে ছেলেটাকে নিয়ে চলে এসেছি একটা ভিআইপি রুমের ভেতরে। যদিও ছেলেটা ভিআইপি সার্ভিস চায়নি, কিন্তু আমি নিজেই ছেলেটাকে ভিআইপি রুমে নিয়ে এসেছি, কারণ ছেলেটাকে আমার অনেক মনে ধরেছে। তাই নিজের টাকা খরচ করে ভিআইপি রুমে নিয়েছি। কিন্তু ছেলেটা এখনো আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। এই প্রথম এমন কোনো ঘটনা ঘটলো আমার সাথে, নয়তো রুমের দরজা বন্ধ করার সাথে সাথেই কাস্টমারগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এই ছেলেটা একেবারেই আলাদা। আমি মুচকি হেসে ছেলেটাকে বললাম, রুমের দরজা বন্ধ হয়ে গেছে, এখন আমার কাছে আসতে পারো, তোমরা যা ইচ্ছা সেটাই করতে পারো আমার সাথে, কোনো বাধা নেই। এখন তুমিই বলো কিভাবে শুরু করবে। তুমি চাইলে তেল মালিশ করা থেকে শুরু করতে পারো, আমার নরম দুটো হাত দিয়ে তোমার জিনিসে তেল মালিশ করাবে। আরে না, তুমি ভুল ভাবছো। আমি শুধুমাত্র তোমার সাথে একটু কথা বলতে এসেছি, এর বেশি কিছুই না। তোমার মতো আজব পুরুষ মানুষ এই জীবনে আর একটাও দেখিনি আমি। 5,000 টাকা খরচ করে শুধুমাত্র কথা বলতে এসেছো? এটা আগেই বলতে পারতে, তাহলে তো আর তোমার 5,000 টাকা নষ্ট করতাম না। আমি তো তোমাকে ভালো সার্ভিস দিব বলে ভিআইপি রুমে নিয়ে এসেছি। আমি তো আগেই বলেছিলাম তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমার নামটা কি যেন বলেছিলে? শুভ, তাই না? প্রতিদিন তোমার মতো কত শুভ এখানে আসে, কিন্তু তুমি তো দেখছি সবার চেয়ে আলাদা। যাই হোক, তুমি যেহেতু আমার হাতের তেল মালিশটাও নিবে না, তাহলে আর এই বন্ধ রুমের ভেতরে থেকে কি লাভ? চলো বাইরে মুক্ত বাতাসে যাই। শুভকে নিয়ে হোটেলে বের হতেই রাস্তায় চলে এসেছি। আশেপাশের লোকজন নেই, একেবারে নির্জন চারপাশ। রাস্তায় কোনো গাড়িও দেখা যাচ্ছে না। দুজনে এই নির্জন রাস্তায় হাঁটছি, খুব ভালো লাগছে। হোটেল থেকে দূরে চলে আসার পরে শুভ আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, তবে এর বিনিময়ে আমাকে রতন সাহেবের ব্যাপারে সব তথ্য দিতে হবে। হঠাৎ শুভর মুখে এই কথা শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমাকে 1 কোটি টাকা দিতে চাইছে? তাছাড়া রতন সাহেবের ব্যাপারে কী তথ্য দেব আমি? সে তো আমার কাছে আসে ফুর্তি করে, তারপর চলে যায়। শুভ মনে হয় মজা করছে। আমি একটু মজা করেই শুভকে জিজ্ঞেস করলাম, কি জানতে চাও রতন সাহেবের ব্যাপারে? রতন সাহেবের জিনিস কত ইঞ্চি সেটা জানতে চাও, নাকি রতন সাহেব আমার সাথে কত মিনিট বিছানা কাঁপাতে পারে সেটা জানতে চাও? এসব জানার জন্য আমাকে 1 কোটি টাকা দেওয়া লাগবে না, ফ্রিতেই আমি তোমাকে এসব তথ্য দিয়ে দেব। মজা করছো তাই না? আমি কিন্তু একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমার সাথে আলোচনা করছি। মজা তো তুমি করছো আমার সাথে। আমি তোমাকে রতন সাহেবের ব্যাপারে কি তথ্য দেব? সে মাঝে মাঝে আমার কাছে আসে, আবার মাঝে মাঝে অন্য মেয়েদের কাছেও যায়। সে শুধুমাত্র ফুর্তি করতেই আসে। তাছাড়া লালবাবু হোটেল ছাড়া আর অন্য কোথাও রতন সাহেবের সাথে দেখা হয় না। সেটা অবশ্য ঠিকই বলেছ, এখন দেখা হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি রতন সাহেবের কাছের মানুষ হতে যাচ্ছ। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে, কারণ তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার ছোট ভাই নীলকে জেল থেকে মুক্ত করে দেয়া হবে। তুমি সত্যি বলছো? আমি যদি তোমাকে রতন সাহেবের ব্যাপারে সব তথ্য দেই, তাহলে সত্যিই আমার ছোট ভাই নীলকে মুক্তি দেওয়া হবে? তুমি যদি সত্যি আমার ছোট ভাই নীলকে মুক্ত করে দাও, তাহলে অবশ্যই তুমি যা বলবে আমি সেটাই করব। আমি তোমার জন্য সব প্রস্তাবে রাজি আছি। ঠিক আছে, এখন তোমাকে কিছুই করতে হবে না। এতদিন যেভাবে ছিলে সেভাবে চলতে থাকো। নিয়মিত লালবাবু হোটেলে আসা যাওয়া করতে থাকো, কেউ যেন তোমাকে সন্দেহ করতে না পারে। আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আজ রাতের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে। কথাবার্তা শেষে শুভ চলে গেছে। আমিও আমার বাড়িতে চলে এসেছি। শুভ তো নিজের ব্যাপারে কিছুই বলল না, কিন্তু আমার ব্যাপারে ও সব কিছু জানে। কিন্তু শুভ কেন রতন সাহেবের ওপর গোপন নজর রাখতে চাইছে? শুভ কি রতন সাহেবের শত্রুপক্ষের লোক? হয়তো সেটাই হবে। হঠাৎ আমার মোবাইলে আসা একটা মেসেজ দেখে আবারও হতভাগ হয়ে গেলাম। আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকার একটা ফান্ড ট্রান্সফার করা হয়েছে।
তার মানে শুভ সত্যি আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়েছে। তার মানে শুভ যা বলছে সব সত্যি, কিন্তু কে এই শুভ?